ডক্টর সাহেব শুনছেন? এই আরু মিতা আরো যে আপনাকে বড্ড ভালোবাসে। ও ডক্টর সাহেব শুনেন না, রাগ করে চলে গেলে আমায় কলেজে নামিয়ে দেবে কে শুনি। কথাগুলো এখনো আদৃশের কানে প্রতিধ্বনিত হয়ে বাজছে। মেয়েটি যে তার থেকে অনেক দূরে, আর দূরে থেকেও তাকে বড্ড পীড়া দিচ্ছে। এই হৃদয় দহনের ভার যে আদৃশের আর সহ্য হচ্ছে না। ফিরে আয় না আরো, এবার তো অভিমানের সমাপ্তি ঘটা। আমি যে তোকে ছাড়া শূন্য। আমি তো জানতামই না আরো এতটা অভিমানী হবে, যে অভিমান নিয়ে আমার থেকে হারিয়ে যাবে। এই 5 বছরে আদৃশ কই কই না খুঁজেছে আরুকে, কিন্তু প্রতিবারই তাকে হতাশ হয়ে ফিরতে হয়েছে। আদৃশের মনে নানা চিন্তা ভাবনা হানা দিতে থাকে। আদৌ কি সে আরুকে ফিরে পাবে নাকি পাবে না? আর পেলেও কি আরুর মনে তার কোনো জায়গা হবে? যদি এই 5 বছরে আরুর জীবনে অন্য কোনো পুরুষের আগমন ঘটে, তখন কি করবে আদৃশ? অন্য পুরুষের সাথে আরুকে ভাবতেই বক্ষস্থলে চিনচিনে ব্যথার আবির্ভাব হলো তার। সে কখনোই পারবে না অন্য কারোর সাথে আরুকে দেখতে। দরকার হলে দুনিয়া ওলট পালট করে দিবে, সারা দুনিয়ার কাছে ভিলেন হবে, তাও আরুকে তার চাই চাই। আমি আমার প্রথম অনুভূতিকে হারিয়ে যেতে দিতে পারি না। দরকার হলে আরো খুঁজবো আরোকে। এক সময় তো পেয়ে যাবই, পেতে তো হবেই। না হলে যে মন পেঞ্চিরের শূন্য অনুভূতি কি করে দূর করবো? ডক্টর সাহেব শুনছেন? এই আরু মিতা আরু যে আপনাকে বড্ড ভালোবাসে। কথা শোনার জন্য যে আদৃশ মরিয়া হয়ে আছে। আচ্ছা, মেয়েটা কি এখনো আগের মতোই আছে? এখনো কি চকলেট আর আইসক্রিমের জন্য বায়না করে? ছোট ছোট বিষয়ে খুশি হয়ে মুখে উপচে পড়া হাসি ফুটে ওঠে? আরুর করা বাচ্চামের কথা ভাবতেই আদৃশের বেদনা ভরা মুখে এক চিলতে হাসির রেখা ফুটে ওঠে। তক্ষুনি দরজা খুলে রহিম বলল, স্যার বাড়ি যাইবেন না? হ্যাঁ, যাব। তুই বরং আজকে আমার চেম্বারটা গুছিয়ে বাড়ি যা, কেমন? ওকে স্যার। আদৃশ দরজা ঠেলে বের হতে নিবে, কিন্তু কি মনে করে আবার দাঁড়িয়ে পড়ল। তা দেখে রহিম বলল, স্যার কিছু কইবেন? রহিম, তোর আমি কতবার বলবো যে তুই আমাকে স্যার ডাকবি না, ভাইয়া ডাকবি? সরি ভাইয়া। ফার্দার যেন এই ভুল না হয়, মনে থাকবে তো? রহিমের মুখে হাসি ফুটিয়ে বলে, মনে থাকবে। আদৃশ যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার থেমে যায়। তারপর আবার রহিমের উদ্দেশ্যে বলল, তোর পড়াশোনার কি অবস্থা এখন? সবকিছু ঠিকঠাক আছে তো? ভাইয়া ঠিক আছে। আর আন্টির শরীর এখন কেমন? আম্মু আগের থেকে অনেক ভালো আছে ভাইয়া। আপনি না থাকলে হয়তো আমি বা আম্মু কেউ আর বেঁচে থাকতাম না। কথাগুলো বলতে বলতে রহিমের চোখ ঝাপসা হয়ে আসলো। আদৃশ তা দেখে আবার চেম্বারের ভিতর ঢুকে রহিমের কাছে গিয়ে মাথায় হাত রেখে আশ্বাস সহিত বলল, সবকিছু আল্লাহ করেছে, আমি তো শুধু ওসিলা মাত্র। আল্লাহ তো আপনাকে আমাদের কাছে পাঠিয়েছে ভাইয়া, না হলে যে। চুপ, আর কোনো কথা শুনতে চাই না। আপনি খুব ভালো ভাইয়া। তুইও খুব ভালো। আদৃশ হসপিটাল থেকে বের হতে হতে ভাবল, এতটুকু ছেলের আত্মসম্মান কি প্রখর। আদৃশ সাহায্যের হাত বাড়িয়ে দিলেও রহিম তা নাকচ করে দিয়ে বলে, পারলে আমার একটা জব খুঁজা দেন স্যার। আমি জব করবো, কিন্তু আমি কারো অনুদানের পাত্র হতে চাই না। কয়দিন আপনি আমাদের সাহায্য করবেন? কয়দিন আপনি আমাদের সাহায্য করবেন? 1 দিন, 2 দিন, 3 দিন, কিন্তু তারপর? তাই সাহায্য করার হইলে আমার একটা জব খুঁজে দেন, বা আপনার বাড়ির কাজের লোক হিসেবে নেন, আমি তাও করবো। রহিমের বলা কথায় সেদিন আদৃশ যেমন অবাক হয়েছিল, তেমন ভালোও লেগেছিল। আদৃশ রহিমের চোখে দেখেছিল জীবন সংগ্রাম, কিভাবে নিজেকে যুদ্ধের জন্য তৈরি করতে হবে তার চিত্র। হাঁটতে হাঁটতে হসপিটাল থেকে অনেকটা দূরেই চলে এসেছে আদৃশ। চারিদিকে রং বেরঙের ফুলের ছড়াছড়ি, কারণ আজকে বসন্তের প্রথম দিন। তার জন্যই তো ঢাকার শহরের আনাচে কানাচে আজকে উৎসব মুখর পরিবেশ। সবাই যেন প্রকৃতির রাজ বসন্তকে বরণ করার জন্য উতলা হয়ে আছে। চারিদিকে প্রেমিক যুগল হাতে হাত ধরে হাঁটছে। কেউ কেউ তো প্রেয়সীর খোপায় ফুল গুজে দিচ্ছে। বেশিরভাগ ছেলে মেয়ে আজকে শাড়ি আর পাঞ্জাবি তো নিজেদেরকে সজ্জিত করেছে। আদ্রিস আরও একবার চারিদিকে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে দীর্ঘ এক শ্বাস ফেলল। তার জীবনের 5-5টা বসন্ত কেটে গেল রংহীনভাবে। সে যে গেল, তাকে রংহীন করে গেল, পাগল উন্মাদ বানিয়ে চলে গেল। আদ্রিস যদি বুঝতো ছোট্ট মনে তার কথাগুলো প্রখরভাবে আঁচড় কাটবে আর অভিমান করে চলে যাবে, জানলে কখনো ওই না জেনে বুঝে এমন ব্যবহার করতো না। আদ্রিস মাঝরাতে বাড়ি ফিরল। পথচারণ তার এলোমেলো,
আজকে খুব করে তার আরুর সাহারা পেতে তার মন ব্যাকুল হয়ে উঠেছে, যার জন্য মস্তিষ্ক তার কর্মগতি দুর্বল করে তুলেছে। আদ্রিসকে এলোমেলোভাবে সিঁড়ি বেয়ে উঠতে দেখে আদ্রিজা ভাইয়ের সামনে এসে দাঁড়ালো। তারপর আদ্রিসের উদ্দেশ্যে বলল, ভাই, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছে বোন, তুই এখনো ঘুমাসনি কেন? এই মিথ্যে হাসি কাকে দেখাচ্ছিস তুই? আমাকে? তোকে আমি খুব ভালো করেই চিনি। জানিস ভাই, তোর এই অবস্থা শুধুমাত্র আমার জন্য। তোকে এইভাবে দেখলে নিজেকে বড্ড অপরাধী মনে হয়। ধুর পাগলি, ভুল আমারও ছিল। আমি সত্যিটা যাচাই না করেই। ভাইয়া, আমরা কি আর তাকে খুঁজে পাবো না? জানি না রে বোন, যে নিজের ইচ্ছায় হারায় তাকে কি কেউ খুঁজে পায় বল? আদ্রিস কথাটা বলেই আদ্রিজাকে ছেড়ে নিজের রুমের দিকে প্রস্থান করলো। আর আদ্রিজা ভাইয়ের যাওয়ার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকলো। আদ্রিস রুমের ভিতর ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দিল। তা দেখে আদ্রিজা তপ্ত এক শ্বাস ফেলল। তার ভাই তো চুপচাপ ছিল, কারোর সাথে খুব বেশি মিশতো না, সবসময় পড়াশোনা নিয়ে থাকতো। কিন্তু আরও চলে যাওয়ার পর আরও ডেসপারেট আর গম্ভীর হয়ে উঠল। আদ্রিজা বিড়বিড় করে বলে উঠল, ফিরে আয় না রূপী। অনেক তো হলো অভিমান। তোকে ছাড়া যে আমার ভাইটা একটুও ভালো নেই, আর তার সাথে যে আমরাও ভালো নেই। আমাদের বাড়িটা আর আগের মতো হই হুল্লোড়ে মেতে ওঠে না। এই 5 বছরের সন্ধ্যার চায়ের আসর আর জমে ওঠে না। প্লিজ আরুপি, ফিরে আয়। আর তুহিন, তুমিও কি আমাকে ভুলে গেছো? কত বছর হলো তোমাকে, আর আমার দেখা হলো না। মাঝে কেটে গেছে বেশ কিছুদিন। ঘড়ির কাঁটা সকাল 11:05 অতিক্রম করতে চলল। ড্রয়িং রুমে চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে আরু। চিন্তা না করে কোনো উপায় আছে? আজকে যে তার মেডিকেলের রেজাল্ট বের হবে, অবশ্য আরু জানে সে পাশ করবে, তাও খুব ভালো নাম্বার পেয়ে। কিন্তু তারপরেও তো একটা চিন্তা থেকেই যায়। আরু রে, তুই গেছিস? আচানক কারো চিল্লানিতে আরুর অন্তরাত্মা কেঁদে ওঠে। পরক্ষণেই তুহিনের দিকে তাকিয়ে দেখে চোখে মুখে চিন্তার ছাপ। তুহিনকে এমন দেখে আরুর এবার বেশ চিন্তা হতে লাগলো। উদ্বিগ্ন গলায় বলল, তবে কি আমি? আরুকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে তুহিন দুঃখী দুঃখী মুখ করে বলে উঠল, হ্যাঁ রে আরু, তুই চিটাগাং বোর্ডের মধ্যে ফার্স্ট হয়েছিস। আরুর খুশিতে চোখ দিয়ে টপ টপ করে 2 ফোঁটা পানি পড়ল। খুশিতে বাবা মাকে জড়িয়ে ধরলো আরু, তারপর ভাইকে জড়িয়ে ধরলো। সবাই খুব খুশি হলো। এনামুল হক আর তুহিন সেই খুশিতে মিষ্টি কেনার জন্য বাজারে চলে গেছে। শেলি বেগম মেয়ের পছন্দ অনুযায়ী রান্না করতে চলে গেল। আরু সন্তর্পণে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে আসলো। ফোনে সংগৃহীত লক করা ফোল্ডারে যেতেই ভেসে উঠল এক মানবের ছবি। আরও সেই ছবির দিকে পলকবিহীন কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এক পর্যায়ে চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা পানি। কি আছে এই মানুষটার মধ্যে যে আদৌ সে তাকে মন থেকে মুছতে পারল না? বিষাদে পরিণত হয়েছে তার এই জীবন। তিক্ততাই ছেয়ে গেছে আদৃশ বিনা আরুর নিঃশ্বাস প্রশ্বাস। আরু ফোনটা রেখে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তারপর বিড়বিড় করে বলল, আদেশ গান শুনছেন? আপনি শুনছেন কি? আমি এখনো আপনাকে ভালোবাসি। আপনি না বলতেন এটা আমার অপরিপক্ক বয়সের আবেগ, আবেগে গা ভাসিয়ে বশীভূত হয়ে বলা ভালোবাসা। আমি সেই দিনও ঠিক ছিলাম, আজও ঠিক আছি ডক্টর সাহেব। আপনার প্রতি আমার ভালোবাসা আবেগ ছিল না। যদি আবেগ হতো তাহলে আপনাকে ভুলে যেতাম, কিন্তু দেখেন না, আপনি নামক মানুষটাকে আমি এখনো আঁকড়ে ধরে বেঁচে আছি আমার কল্পনার রাজ্যে। আরু নিজের 2 চোখ মুছে বলল, আপনি আমার হাসি খুশিটাকে কেড়ে নিয়েছেন, চঞ্চল তরুণীকে নিস্তব্ধ করে দিয়েছেন। এক রাতের মধ্যে আমার ছোট্ট থেকে বেড়ে ওঠা শহরকে ছাড়তে বাধ্য করেছেন আপনি। আপনি খুব খারাপ ডক্টর সাহেব, খুব খারাপ। আমি আপনাকে ক্ষমা করব না। আদৃশের মনে হলো কেউ যেন খুব অভিমান নিয়ে তাকে ডক্টর সাহেব বলে ডাকলো। কিন্তু এই ডক্টর সাহেব তো একমাত্র আরু ছাড়া কেউ ডাকে না। তবে কি আরু ফিরে এসেছে? ঘুম ঘুম চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নাই। আদৃশ আবার হতাশ হলো। এটা তো নিত্যদিনের কাহিনী। মেয়েটা যে তাকে বড্ড জ্বালায়, সেটা হোক ভাবনায় বা স্বপ্নে। বেড সাইড টেবিল থেকে ফোনটা তুলে নিল সে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকাল 4টা বাজে। আজকে ক্লান্ত লাগায় হসপিটাল থেকে এসেই শুয়ে পড়েছিল আদৃশ। আর কখন যে চোখ লেগে গেল। আদৃশ ফোন হাতে নিয়ে নিউজ দেখতে গিয়েই চোখ বড় বড় হয়ে গেল তার। মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে আসলো, আরুমিতা, আরু, আমার আরু, আমি তোকে পেয়েছি আরু। খুব শীঘ্রই তোকে আমার কাছে নিয়ে আসবো, আর তোকে পালাতে দেব না।
মাঝে কেটে গেছে আরও 2 দিন। রাতের আধারে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে আরু। ইন্টার্নি করার জন্য আবার তাকে তার চিরচেনা শহরে যেতে হবে। আবার মুখোমুখি হতে হবে সেই 5 বছর আগে সেরে আসা মানুষটার। হয়তো মানুষটা এতদিনে প্রতিষ্ঠিত হয়ে বিয়েও করে নিয়েছে, কারণ আরও কখনো তার খোঁজ নিতে চায়নি। আর যেদিন শহর ছেড়ে আসছিল সেদিন বাবা মা আর ভাইয়ের থেকে কথা নিয়েছিল তাদের কারোর সাথে যেন আর যোগাযোগ না রাখে। আদৃশের জন্য আরুর পাগলামি সবাই দেখেছে, সবাই জানতো। কিন্তু হঠাৎ করে আরুর এমন সিদ্ধান্তের কারণ কারোর জানা ছিল না। সেদিন আরু খুব করে কান্না করে বলেছিল, আমি থাকতে চাই না এই শহরে, আর রাতারাতি চলে যেতে চাই। সবার আদরের আর চোখের মনি হওয়ার ফলে এনামুল হক মেয়ের কথাই রাজি হন। রাতারাতি চেনা শহর ছেড়ে চলে আসে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের দিকে। আর আরুর কথাই প্রাণপ্রিয় বন্ধুর সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। ঘাড়ে কারো হাতের স্পর্শ পেতেই অতীতের ভাবনা থেকে বের হয়ে আসলো আরু। ভিজা চক্ষুদয়গুলো আলগোছে মুছে পিছনের দিকে ঘুরে তাকালো। দেখলো তুহিন তার দিকে তাকিয়ে আছে। কি হলো ভাইয়া, কিছু বলবে? এত রাতে তুই ছাদে কি করছিস? ভালো লাগছিল না ভাইয়া, তাই একটু রাতের শীতল বাতাস গায়ে মাখতে এসেছিলাম। কালকে তো চলেই যাব, আর হয়তো এখানে আসা হবে না কোনোদিন। যেইটা আমাকে বলতে পারিস না সেটা কেন বলিস আরো? আরও প্রশ্নবোধক চাহনিতে তুহিনের দিকে তাকিয়ে থাকলো। তুহিন তো বুঝে তুহিন তা বুঝে আরুর কাঁধে হাত রেখে বলল, এই যে মিথ্যা কথা, তুই যেটা পারিস না সেটা কেন বলিস? আরু চুপ। তুহিন আবার বলল, আমি জানি তোর মন খারাপের কারণ এই শহর ছেড়ে চলে যাওয়া না, আবার সেই চেনা শহরে যাওয়ার জন্য। দেখারও আমি বা বাবা মা কেউ জানতে চাইনি তুই কেন সেদিন এত বড় সিদ্ধান্ত নিয়েছিলি। তোর এক কথায় বাবা তার অনেক বছরের বন্ধুত্বের সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছে। তুই শুধু বলেছিলি হঠাৎ করে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করে সারপ্রাইজ দিবি। আদৌ কি এটাই কারণ ছিল নাকি অন্য কিছু? ভাইয়া, তুহিন হাত উঁচু করে থামিয়ে দিল। তারপর আবার বলতে শুরু করলো, আমি আজকেও কিছু জানতে আসিনি, শুধু বলবো সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। শুধু এতটুকুই বলবো, নিজেকে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। আর হ্যাঁ, আমরা কিন্তু তোর ছোট মনের লুকায়িত অনুভূতি সম্পর্কে সবাই অবগত ছিলাম। আর সেখান থেকে তুই নিজে যখন বের হতে চাইছিলি, তাই হয়তো বাবাও তোকে সহায়তা করে। তাই বলবো নিজেকে যেভাবেই তৈরি করবি, যাতে পুরনো কোনো কিছু আবার দ্বিতীয়বার প্রবাহিত না হয়। আরুমিতা তুহিনের সব কথা মনোযোগ সহকারে শুনল, কিন্তু কোনো কিছু বলল না। তুহিন বোনের 2 গাল টেনে বলল, চল নিচে যাই। চলো। তাহলে তুই কালকে সকাল বের হবি? হ্যাঁ ভাইয়া, আর হয়তো এদের সাথে সাক্ষাৎ হবে না, তাই ইন্টারভিউর আগে বন্ধুরা সবাই মিলে কুয়াকাটা ট্যুর দিচ্ছি। আর তারপরেই তো এক একজন এক এক জায়গায় চলে যাব। সাবধানে যাবি কিন্তু। ও ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোমার জবের কি হলো? 1 তারিখ থেকে জয়েনের ডেট পড়েছে। দেখো ভাইয়া, আবার কোনো ছাত্রী প্রেমে হাবুডুবু খেও না। তবে রে ফাজিল, মজা নিচ্ছিস? ভাইয়া ছাড়ো না, লাগছে তো। এতক্ষণে তুহিন আর আরও নিচে চলে এসেছে। তুহিন কিছু বলতে যাবে তার আগে এনামুল তুহিনের এক কান ধরে বলল, কার এত বড় সাহস আমার ডক্টর মেয়ের কান ধরেছে? আব্বু, লাগছে, ছাড়ো। বেশ হয়েছে আপু, আরো জোরে ধরো তো। এটা কিন্তু ঠিক হচ্ছে না আব্বু। তুমি কিন্তু একজন ভবিষ্যৎ প্রফেসরের কান ধরতে পারো না। তুমিও কিন্তু পারো না আমার মেয়ের কান ধরতে। তুমি আগে আরুর কান ছাড়ো, তারপর আমি তোমার কান ছাড়ব। তুহিন আরুর কান ছাড়তেই এনামুল তুহিনের কান ছেড়ে দিল। আরও তুহিনের থেকে ছাড়া পেতেই এনামুলের কাছে গিয়ে এনামুলকে জড়িয়ে ধরল। তারপর তুহিনের উদ্দেশ্যে বলল, সত্যি বললে সবার গায়ে ফোস্কা পড়ে। তুহিন আরুর দিকে চোখ গরম করে তাকায়। আরও তা দেখে মুখ ভেঙচি কাটে। এনামুল হক এবার তুহিন আর আরুর উদ্দেশ্যে বলল, অনেক হয়েছে, এবার থামো দুজন। কত রাত হয়েছে খেয়াল করেছো একবার? আর তুহিন কালকে কিন্তু শহরে যেতে হবে, সেই হিসাবে সকাল সকাল সব ট্রাকে তুলবে। আরু, আরু, তুমি কি সকালেই যাবে? হ্যাঁ আবু। কয়দিন থাকবে? 3 দিন।
আচ্ছা ঠিক আছে, এবার দুজনেই শুয়ে পড়ো। ঠিক আছে আপু। সকাল সকালে আদ্রিস ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয়ে গেছে। গত 2 দিন হসপিটালে ইমার্জেন্সি থাকার জন্য আসতে পারেনি। কত কষ্টে যে এই 2 দিন আদ্রিস পার করেছে সেটা মাত্র আদ্রিস আর তার আল্লাহ জানেন। তাই হসপিটালের কাজ শেষ করে বাড়িতে এসেই ফ্রেশ হয়ে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয়ে গেছে। বাড়িতে অবশ্যই এই ব্যাপারে কেউ কিছু জানে না, আর না জানে আদ্রিসের চট্টগ্রাম যাওয়ার কথা। আদ্রিস আপন মনে গাড়ি চালাচ্ছে আর আরুর কথা ভাবছে। না জানি তার ছোট্ট আরু কত বড় হয়ে গেছে। নিউজ দেখার পর একটু সন্দেহ হয়েছিল এটা আদৌ তার আরু কিনা। পর মুহূর্তে সব ডিটেলস নিয়ে যখন দেখলো বাবার জায়গায় এনামুল হক আর মায়ের জায়গায় শেলি বেগম, তখন আদ্রিসের কি যে খুশি লাগছিল তা বলারও বাহিরে। দুপুর 11টার দিকে আরু যেখানে পড়তো সেখানে এসে পৌঁছায় সে। আদ্রিসকে দেখে সেখানকার প্রিন্সিপাল খুবই খুশি হয়। আরে মিস্টার আদ্রিস খান, এ তো বড় নামকরা ডক্টর, হঠাৎ করে আমাদের এখানে। আসুন বসুন এখানে। আদ্রিস সৌজন্যময় হাসি দিয়ে ভিতরে গিয়ে বসলো। তারপর প্রিন্সিপালের উদ্দেশ্যে বলল, আসলে একটা দরকারে এসেছিলাম, যদি সঠিক তথ্য দিয়ে একটু হেল্প করতেন তাহলে ভালো হতো। জি অবশ্যই, বলুন মিস্টার আদ্রিস, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আসলে আমি আরুর সম্পর্কে জানতে চেয়েছিলাম। ইয়ে মিন আরিমিতা আরু, আমাদের চট্টগ্রাম বোর্ডের টপার যে আরু, তার কথা বলছেন? হুম, বেশ কিছু জানতে চান, বলুন। আসলে যদি ওর বাড়ির অ্যাড্রেসটা দিতেন তাহলে উপকার হতো। কিন্তু এনামুল হক আমার বাবার বন্ধু ছিল, কিন্তু হঠাৎ করে তারা এখানে চলে আসে। এরপর আর তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল না। আর 3 দিন আগে আরও টপার হওয়ার নিউজটা জেনে এখানে আসা। এখন আপনি যদি অ্যাড্রেসটা দিয়ে উপকৃত করতেন। আচ্ছা, আমি একটু চেক করে বলছি। মিনিট 5 পর প্রিন্সিপাল অ্যাড্রেসটা আদ্রিসের ফোনে মেসেজ করে দেয়। আদ্রিস তা দেখে প্রিন্সিপালের সাথে হাত মিলিয়ে বের হয়ে পড়ে। গাড়িতে উঠে ফোনের স্ক্রিনে লেখা অ্যাড্রেসটার দিকে তাকিয়ে বলে, আর কিছুটা পথ আরও, তারপর আমি তোকে আমার সাথে নিয়ে যাব। তুই যেতে না চাইলেও তোকে জোর করে নিয়ে যাব। ঘরের মালামালের সাথে তুহিন যাচ্ছে, আর আলাদা গাড়িতে যাচ্ছে এনামুল আর শিলি। এনামুলের মনে টান টান উত্তেজনা কাজ করছে। কতদিন পর আবার প্রাণপ্রিয় বন্ধুর সাথে সাক্ষাৎ হবে। আচ্ছা, শাহ আলম কি সুস্থ আছে? আমাকে দেখলে কি রাগ করে কথা বলবে না, নাকি বলবে? নানা ধরনের চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। আদ্রিস ফোনের মেসেজের অ্যাড্রেস অনুযায়ী চলে আসে, কিন্তু বাড়ির আশেপাশের পরিবেশে থমথমে অবস্থা বিরাজমান। সামনে বড় করে তালা ঝুলছে। পাশের বাড়িতে কলিংবেল বাজাতেই একজন বড় মহিলা দরজা খুলে বলল, কাকে চাই? সামনের বাড়িটা কি আরুদের? ছিল, কিন্তু তারা আজকে সকালে এই বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে বলতে পারবেন? তা তো বলতে পারবো না, কিন্তু এই বাড়িটা বিক্রি করে তারা একেবারে চলে গেছে। আদ্রিস একটু ধাক্কা খেলো, 2 কদম পিছে চলে আসলো। মহিলাটা আদ্রিসকে ধরে বলল, তুমি ঠিক আছো তো বাবা? আমি ঠিক আছি আন্টি। আদ্রিস আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। গাড়িতে উঠে অনেকটা দূর গিয়ে ফাঁকা রাস্তায় গাড়ি ব্রেক কষলো। তারপর গাড়ি থেকে নেমে হাঁটু মুড়ে বসে মাথার সবগুলো চুল মুষ্টিবদ্ধ করে টেনে ধরে জোর করে চিৎকার করে বলল, এবারও আমি তোকে হারিয়ে ফেললাম রে আরু। ভাগ্য আর কত শাস্তি দিবে আমাকে। আমি কি আর কখনো তোকে পাবো না? তুই ছাড়া যে আমি দিন দিন বদ্ধ উন্মাদ হয়ে উঠছি। ফিরে আয় না আরু আমার কাছে, ফিরে আয়। আমি যে হারিয়ে চাইছি তোমাকে। একের পর এক কল করে যাচ্ছে আদ্রিজা আদ্রিসকে, কিন্তু আদ্রিজার ফোন কল না তুলাতে আদ্রিজা সহ বাড়ির সবাই একটু চিন্তিত। বাড়ির হেল্পিং হ্যান্ডের দ্বারা জেনেছিল আদ্রিস ভোরবেলা বাড়িতে এসে আবার মিনিট 10 মধ্যে রেডি হয়ে বের হয়ে যায়, কিন্তু কোথায় যায় তা জানে না। কিছু একটা ভেবে আদ্রিজা শাহ আলমের উদ্দেশ্যে বলল, বাবা চিন্তা করো না তো, আমার মন বলছে ভাইয়া আবার আরবিকে খুঁজতে গেছে, দেখো রাতের মধ্যে চলে আসবে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, তোর না কোথায় যাওয়ার কথা আছে? হ্যাঁ বাবা, রুমির জন্মদিন উপলক্ষে আজকে ছোটোখাটো করে বন্ধু মহল আর ওর কাজিন মহল নিয়ে একটা পার্টি দিবে, আর আমার আসতে কিন্তু একটু রাত হয়ে যাবে। ঠিক আছে মা, তুমি বরং গাড়ি নিয়ে যাইও। কথাটি শেষ করেই শাহ আলম চলে গেল। আমিনা এখনো আগের মতো বসে আছে। আদ্রিজা এবার মায়ের কাছে গিয়ে বলল, তুমি চিন্তা করো না তো মা, দেখো এবার সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রে মা, আমি যে আর পারছি না আমার ছেলেটার কষ্ট দেখতে। আম্মু,
দেখো ভাইয়া আর কষ্ট পাবে না। আচ্ছা তুই বের হবি কখন? এই তো এখন। আদ্রিজা বাড়ি থেকে গাড়ি করে বের হতেই সামনের মোড়ে গিয়ে দেখলো বড় বড় দুটো ট্রাক তাদের গলিতে ঢুকছে। আদ্রিজা ভাবছে আশেপাশে তো কোনো বাড়ি খালি নেই, তাহলে এরা কারা? আদ্রিজার ভাবনার মধ্যেই ঝংকার আওয়াজে ফোন বেজে উঠল। আদ্রিজা তার ভাবনা সাইডে রেখে ফোনের দিকে তাকিয়ে দেখলো রুমি কল দিয়েছে। কোথায় তুই? এই তো রাস্তায়, আর কিছুক্ষণ লাগবে আসতে। আচ্ছা আয়। রাখছি। শাহ আলম খান ছাদে এসে দাঁড়ালেন। এদিক সেদিক তাকাতেই চোখ পড়ল প্রাণপ্রিয় বন্ধুর বাড়ির সামনে। একটি ট্রাক থেকে মালামাল নামানো হচ্ছে। তিনি আর এক মুহূর্তও দাঁড়ালেন না। মনে আকাশ পাতাল ভাবনার ঢেউ তুলে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলেন। মনে প্রশ্ন ঘুরপাক কাটছে, এনামুল ফিরে এসেছে নাকি শেষমেশ বাড়িটাই বিক্রি করে দিয়েছে। আর যদি বিক্রি করেও থাকে, তবে এই লোকগুলোর কাছ থেকেই বন্ধুর নম্বর জোগাড় করবেন। এই সিদ্ধান্ত নিয়েই বাড়ির সামনে এসে দাঁড়ালেন। ঠিক সেই সময় আমেনা বেগম স্বামীকে এভাবে হন্তদন্ত হয়ে নামতে দেখে অবাক হয়ে পিছু পিছু বেরিয়ে এলেন। শাহ আলম খান বাড়ির ভিতর থেকে যারা মালামাল নামাচ্ছিল তাদের উদ্দেশ্যে বললেন। এই বাড়িতে কে আছে? একজন লোক সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুক যুবকের দিকে ইশারা করে বলল। ওই যে স্যার, ওখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। শাহ আলমের চোখে পড়ল একজন শক্তপোক্ত দেহের যুবক উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। ফোনে কথা বলছে বলে মুখটা দেখা যাচ্ছে না। তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন। ঠিক তক্ষুনি ফোনে কথা শেষ করে তুহিন পিছন ফিরল। সামনে দাঁড়িয়ে থাকা শাহ আলম খান আর আমিনা বেগমকে দেখে সে এক মুহূর্ত থমকে গেল। শাহ আলম বিস্ময়ে তাকিয়ে রইলেন। এটা কি তার মনের ভুল? তুহিন এবার বিনীতভাবে সালাম দিয়ে বলল। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? দুজনেই সালামের জবাব দিলেন। শাহ আলম খান কাপা গলায় বললেন। তুহিন? জি আঙ্কেল। এক মুহূর্তও দেরি না করে আমেনা বেগম তুহিনকে বুকে টেনে নিলেন। চোখের কোণে জমে উঠল জল। আদ্রিস আর আদ্রিজা যেমন তার নিজের সন্তান, ঠিক তেমনই তুহিন আর আরুকেও তিনি নিজের সন্তানের মতোই দেখেছেন। ছোট থেকে বড় হওয়া সবই তার চোখের সামনে। হঠাৎ একদিন কোনো কিছু না জানিয়ে চলে যাওয়াটা যে তাকে কতটা ভেঙে দিয়েছিল সে কথা তিনিই শুধু জানেন। তুহিনকে জড়িয়ে ধরে আমেনা বেগম বললেন। এত দিন পর তাহলে আমাদের কথা মনে পড়লো? তুহিন নিশ্চুপ রইল। বলার মতো তার কিছু নেই। নিজেকে সামলে নিয়ে এসে বলল। আপনাদের শরীর স্বাস্থ্য ভালো তো? তোমার বাবা কোথায়? বাবা রাস্তায় আসছেন। ঠিক তখনই একটি গাড়ি এসে সামনে থামল। গাড়ির ভেতরে বসে এনামুল হক অদ্ভুত এক সংকোচে ভুগছিলেন। 5 বছর পর বন্ধুর সামনে কোন মুখে দাঁড়াবেন? পাশ থেকে শেলি বেগম বললেন। কি হলো, নামছো না কেন? স্ত্রীর কথায় এনামুল হক ধীর পায়ে গাড়ির দরজা খুলে নামলেন। নামতেই মুখোমুখি হলেন শাহ আলম খানের সঙ্গে। 5 বছরের বিচ্ছেদ শেষে দুই বন্ধু দাঁড়িয়ে রইলেন মুখোমুখি। এনামুল হক কিছু বলতে পারলেন না। শাহ আলম খান নিজেই এগিয়ে এসে বন্ধুকে শক্ত করে আলিঙ্গন করলেন। এদিকে আমিনা বেগম আর শেলি বেগম একে অপরের হাত ধরে মান অভিমান আর না বলা কষ্টের গল্পে মেতে উঠলেন। শাহ আলম খান অবশেষে বললেন। আমাদের বাল্যকালের বন্ধুত্বে কখনো কিছু লুকানো ছিল না। একে অপরের বিপদে পাশে দাঁড়িয়েছি। তাহলে এমন কি হলো যে এক রাতে আমাকে কিছু না বলে চলে গেলি? তোর কি মনে হয় না আমাকে এর একটা ব্যাখ্যা দেওয়া উচিত? কিছুক্ষণ চুপ করে থেকে এনামুল হক বললেন। সরি বন্ধু। সরি বললে হবে না, এর শাস্তি তোকে পেতেই হবে। আপনার শাস্তি যথাযথভাবে পালন করা হবে। আমিনা বেগম এবার সবার দিকে তাকিয়ে বললেন। এভাবে বাইরে দাঁড়িয়ে না থাকে, চল সবাই বাড়িতে যাই। তুহিন ততক্ষণে জিনিসপত্র ভেতরে তুলে দিই। তুহিন বাবা মায়ের দিকে তাকিয়ে বলল। তোমরা আঙ্কেল আন্টির সঙ্গে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমার কাজ শেষ হলে ডেকে আনবো। শেলি বেগম ছেলের কথায় সম্মতি জানালেন। আমিনা বেগম চারদিকে তাকিয়ে হঠাৎ প্রশ্ন করলেন। দেখতে পাচ্ছি না যে? ওপরে আসবে। আমিনা বেগম আর কিছু বললেন না। মনে মনে ভাবলেন, বাবা মা যেহেতু ফিরে এসেছে তখন মেয়েকেও ঠিকই খুঁজে পাওয়া যাবে। আদ্রিস চট্টগ্রাম থেকে সরাসরি নিজের হসপিটালেই ফিরে এসেছে। মাথার চুলগুলো এলোমেলো, চোখে মুখে ক্লান্তি আর বিষণ্ণতার গভীর ছাপ। তাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে রহিম ক্ষীণস্বরে বলল। ভাইয়া, আজকেও কি ভাবিকে খুঁজতে গিয়েছিলেন? তোর ভাবিকে খুঁজে পেয়ে আমি আবার হারিয়ে ফেলেছি রে। এত বছর পর তাকে সামনে পেয়ে ধরে রাখতে পারলাম না, আবার হারিয়ে গেল। রহিম নিঃশব্দে আদ্রিসের দিকে তাকিয়ে রইল।
এখানে আসার পর সে বহুবার আদৃশের মুখে আরুমিতা কিংবা আরু নামটা শুনেছে। কৌতূহল থেকে একদিন জিজ্ঞাসা করেছিল, সব কথা না বললেও আদৃশ শুধু বলেছিল। রাগ আর অভিমানে সে তার কাছ থেকে বহু দূরে সরে গেছে। কত জায়গায় খুঁজেছে, কত দরজায় কড়া নেড়েছে, তবু তাকে আর পাওয়া যায়নি। রহিম মাঝে মাঝে ভাবে, একজন মানুষকে কতটা গভীরভাবে ভালোবাসলে তার নিখোঁজ হয়ে যাওয়ার পরও এমন উন্মাদ হয়ে কেউ অনুসন্ধান চালাতে পারে। চিন্তার ভারে বুকের ভেতর চাপা এক দীর্ঘশ্বাস চেপে রেখে রহিম বলল, ভাইয়া, একবার যেহেতু ভাবিকে খুঁজে পেয়েছেন, ইনশাআল্লাহ খুব শিগগিরই আবার খুঁজে পাবেন। তোর কথাই যেন সত্যি হয়। আদৃশ একটু থেমে আবার বলল, আর শোন, তুই এখন বাড়ি চলে যা, আজ আমি হসপিটালে থেকে যাব। রহিম আর কিছু বলল না, নীরবে মাথা নেড়ে ধীর পায়ে সেখান থেকে সরে গেল। রাতের আধার পেরিয়ে নতুন দিনের সূচনা হলো। আদ্রিজা আগের রাতে অনেক দেরিতে বাড়ি ফিরেছিল, তাই বাবা মায়ের সঙ্গে দেখা হয়নি। আর সে জানেও না যে তার আরবি আর তুহিন ভাইয়া ফিরে এসেছে। ঘুম জড়ানো চোখে আদ্রিজা ওয়াশরুমে গেল। এক মগ পানি নিয়ে বারান্দায় এসে কিছুটা পানি গাছের গোড়ায় ঢাললো, আর বাকি পানি সব নিচে ফেলে দিল। ঠিক সেই সময় সেখান দিয়েই যাচ্ছিল তুহিন। বাবা ছেলে বাজারে বের হয়েছিল। তুহিন গাড়ি নিতে চাইলেও এনামুল হক বহু বছর পর পরিচিত রাস্তায় পায়ে হেঁটে যেতে চাওয়ায় সে আর আপত্তি করেনি। কিন্তু কিছু দূর যাওয়ার পর এনামুল হক জানালেন মানিব্যাগ ফেলে এসেছেন। তাই বাবাকে সেখানে দাঁড় করিয়ে তুহিন একাই ফিরে আসে। আর তখনই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। টি শার্টে পড়া পানি ঝাড়তে ঝাড়তে তুহিন বিরক্ত গলায় কিছুটা উচ্চস্বরে বলে উঠল, কোন অসভ্য রে! ম্যানার্স বলতে কিছু নেই, রাস্তাঘাটে যেখানে সেখানে পানি ফেলে। উচ্চস্বরে বলা কথাটা আদ্রিজার কানে যেতেই সে গাছের ফুলে হাত বুলিয়ে ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, আসছে আমার ম্যানার্স বলারে। আমি রাস্তাঘাটে পানি ফেলি আর আমার ঘরে পানি ফেলি, তাতে আপনার কি? আপনার গায়ে না পড়লেই তো হলো। তুহিন এবার ভালো করে চারপাশে তাকালো। বুঝতে পারলো এটা শাহ আলম আঙ্কেলের বাড়ি, কিন্তু কে কথা বলছে সেটা দেখা যাচ্ছে না। আর এই বাড়িতে এমন অভদ্র কোনো মেয়ে থাকতে পারে এমনটা তার বিশ্বাসও হচ্ছিল না। সে আবার বলল, আপনি কি কানা নাকি? কানা হলে মাফ করে দিতাম, আর যদি দিন কানা হন তাহলে বলেন, ডাক্তার দেখানোর খরচ আমি দিয়ে দিব। এই কথাটা আদ্রিজার ইগোতে সরাসরি আঘাত করলো। কানা বলেছে, তার উপর আবার টাকার দম্ভ! সাহসটা দেখো! রাগে ফুঁসতে ফুঁসতে আদ্রিজা বারান্দা থেকে ঝুঁকে পড়ে বলল, এই এলাকায় কার এত বড় সাহস যে আমাকে কানা বলে, আবার টাকার গরমও দেখায়? নতুন নাকি? কার বাড়ি এসেছেন শুনি?